ওয়ান শট উই বারাই বাদাসে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি এখন তোমাদের বাংলা টেক্সট বুক এটা নিয়ে তোমাদের নানা ভিডিও আলোচনা করব। আজকে আমি আলোচনা এসেছি, আর আজকে আমার আলোচনাটা হলো বাংলা টেক্সট বুকের ফার্স্ট যে চ্যাপ্টার জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর রচিত, এই গল্পটাকে নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা এই গল্পটা কেয়ারফুলি আমার কাছ থেকে ভালো করে শোনার বোঝার চেষ্টা করেন। মাধ্যমিক পরীক্ষায় এই ফার্স্ট চ্যাপ্টার জ্ঞানচক্ষু দেবীর আশাপূর্ণা দেবীর রচিত এই গল্পটাকে বেশ ভালো নাম্বার থাকে, ঠিক আছে? খুব ভালো গল্প। চলো দেখি গল্পটা। ফার্স্ট লাইন বলছে, কথাটা শুনে তপনের চোখ মারু হয়ে গেল। মানে তপন একটা কথা শুনেছিল, যে কথাটা শুনে তপনের চোখ মারু হয়ে গেছিল। হ্যাঁ, এটা হলো একটা প্রশ্ন। হুম, এবং খুব গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই লাইনটা। হুম, আর এই প্রশ্নের উত্তর না আমি তোমাদের গল্প চলাকালীন সময় বলবো, ঠিক আছে? কারণ এই লাইনটা আগে দিলেও এর অ্যান্সারটা এই ফার্স্টে দেওয়া নেই, গল্পের মাঝের মধ্যেই দেওয়া আছে। তাই আমি তোমাদের যখন মাঝখানে যাব তখন এই লাইনটা মানে বলবো, ঠিক আছে? তো এই লাইনটা ভালো করে পড়বা, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে? তারপরের লাইনে চলে আসছি। বলছে, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাবাটা করে, সেই তিনি নাকি বই লেগে। মানে তপনের একটা ছোট মাসি ছিল, যে ছোট মাসির কদিন আগে বিয়ে হয়েছিল, এবং যার সাথে বিয়ে হয়েছিল সেই তপনের ছোট মাসির স্বামী তিনি একজন লেখক ছিলেন, ঠিক আছে? সে সব বই নাকি ছাপায়, এবং তার লেখা যে সমস্ত বই সে সমস্ত বই ছাপায় তপনের ছোট মাসির স্বামীর। এবং সে অনেক বই ছাপাইছে মেশোর, মানে তপনের নতুন মেশোমশাই অনেক বই লিখেছে এবং তার লেখা সে সমস্ত নতুন বই ছাপাইছে, ঠিক আছে? এই লাইনগুলোর মানে এটা বলছে। আমি তারপরে যে লাইন সেটাই চলে যাচ্ছি। বলছে, তার মানে তপনের নতুন মেশোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক, ঠিক আছে? তার মানে তপনের যে নতুন মেশোমশাই ছিল তিনি লেখক ছিলেন, সত্যিকারের লেখক। হ্যাঁ, এই লাইনটা মানে এটা বলছে, তাহলে এটা বুঝলে। তারপরে লাইন বলছে, জল জানতে একজন লেখককে এত কাছ থেকে কখনোই দেখেনি তপন, দেখা যায় তা জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। মানে তপন বিশ্বাস করতো যে লেখকরাও জল জ্যান্ত মানুষ হতে পারে, এটা তপন জানতো না, এবং সে লেখককে কখনো সামনে থেকে দেখেইনি। হুম, এবং সে বিশ্বাস করতো যে লেখকরা তপনের তার বাবা, ছোট মামা এবং মেজ কাকার মতো যে মানুষ হবে এর কোনো মানে নেই, এটা বিশ্বাস করতো তপন, ঠিক আছে? তারপরের লাইনে বলছে, কিন্তু নতুন মেশামশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিন্তু যখন তপন তার নতুন মেশামশাইকে দেখলো, তখন তপনের ভেতরে থাকা যে জ্ঞানচক্ষু সেটা খুলে গেল। ঠিক আছে, এই লাইনটার মানে এটা বলছে। তারপরে লাইন বলছে, আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। হুম, সেই ওদের মতোই দাড়ি কামানো, সিগারেট টান, খেতে বসেই আর ব্যাস, এত কখনোই খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান। এবার যে বলছে যে তারা যে আর পাঁচজনের মতো মানুষ সাধারণ জীবনযাপন করে, সেটা তপন ধারণারও বাইরে ছিল। কিন্তু বললাম যে তপন যে ধারণাটা যখন ভেঙে যায়, যখন সে শোনে যে তার সদ্যবিবাহিত ছোট মাসির যে স্বামী, অর্থাৎ তার নতুন মেশামেশি একজন সত্যিকারের লেখক, হ্যাঁ, সে দেখে এবং আশ্চর্য হয়ে যায় এই কথাটা শুনে, ঠিক আছে? এবং লেখক হওয়া সত্ত্বেও তিনি না তপনের যে বাবা, ছোট মামা, মেজ কাকুর মতোই সিগারেট খান, দাড়ি কামান, এবং যখন ঘুমাতে যান তখন ঘুমান, এবং যখন স্নান করতে যান তখন স্নান করেন। মানে লেখকরা সাধারণ মানুষের মতনই জীবনযাপন করে, এইটা তপন বুঝতে পারলো তার নতুন মেশামশাইকে দেখে। আর এইটা তপনের জ্ঞানচক্ষু খুলে দিল। এখানের মধ্যে এই লাইনটাই যে নতুন মেশামশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই লাইনটাতে প্রশ্ন আসতেই পারে যে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুললো, তখন তার ব্যাখ্যা এই সমস্ত লাইনগুলো থেকে দিতে হবে, ঠিক আছে? এই লাইনগুলো পড়বে, আমি পড়ার মাঝে মাঝে যে সমস্ত লাইনগুলো দাগাবো সেই সমস্ত লাইন থেকে প্রশ্ন আসবে, সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে এই লাইনগুলো দেখলে আমি তারপরে লাইনে ঢুকে যাচ্ছি। বলছে যে, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে, ঠিক আছে? এইবারে যেটা বলছে, তার মানে তার নতুন মশাই ছোট মামাদের মতো কাগজ পড়েন, এবং কাগজের সমস্ত যে গল্প সেটা পড়েন, এবং তার সাথে কিছু তর্ক করেন, আর শেষ পর্যন্ত এটাও বলে তিনি যে এদেশের কিছু হবে না, এটা বলে সে তার মামাদের মতো সিনেমা দেখতে চলে যান, হ্যাঁ, বা বেড়াতে চলে যান, ঠিক আছে? তারপরের লাইন বলছে, মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলে রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, সে মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন। এদিকে ছোট মাসির বিয়ে উপলক্ষে সে মামার বাড়িতে গেছে তপন। তো তার অর্ধাবক ছোট মেসোমশাইয়ের কলেজও ছুটি, ঠিক আছে? তাহলে এ থেকে একটা কথা জানলাম যে তপনের যে ছোট মেসোমশাই ছিল সে হলো একজন অধ্যাপক ছিলেন, ঠিক আছে? তার গরমের ছুটি চলছে সেখানে। তাই সে মানে তপনের ছোট মেসো মানে যে নতুন মেসোমশাই সে শ্বশুর বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য। তারপরে বলছে, তাই অহরায় জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর তখন তপন ভাবে এইবারেই তার সুযোগ, যে লেখকদের সম্পর্কে যে তার বিশ্বাস যেটা ভেঙে গেছিল, সেই জলজান্ত লেখক তার নতুন মেশামশাই তার এবার দেখার সুযোগ হবে। আর সেই সুযোগ দেখতেই পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। এবং যখন
তপন তার ছোট মেসোকে সামনে থেকে দেখলো, তখন সে বুঝতে পারলো যে লেখক মানে আকাশ থেকে পড়ার কোনো জীব নয়, তারা হলো রক্ত মাংসের মতন একজন মানুষ। ঠিক আছে, এটা বলছিলেন। তারপরে লাইনে বলছে তবে তপন রেই বা লেখক হতে বাধা কি। এবং তপন তারপরে নিজে একটা সিদ্ধান্ত দেন যে তার ছোট মেসো যদি লেখক হতে পারে তাহলে আমি কেন পারবো না। তপনও মনে মনে ভাবেন আমিও লেখক হব। ঠিক আছে, তারপরে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা দিয়েও প্রশ্ন চলে আসবে। এটা পড়বে। তারপরে লাইনটা বলছে যে মেসোমশাই কি মেসোমশাই কলেজের প্রফেসর। আমি বললাম, আমি আগে রিপিট করেছি, মেসোমশাই কলেজের অধ্যাপক ছিলেন। এই লাইনটা আরেকবার দিয়ে সেটাও দেখে নেব যে মেসোমশাই একজন কলেজের প্রফেসর। এই লাইনটা দিয়ে শর্ট প্রশ্ন চলে আসবে। মেসোমশাই যে পেশায় কী ছিলেন, বলবে মেসোমশাই পেশায় একজন কলেজের প্রফেসর ছিলেন বা বাংলা অধ্যাপক, এবং তিনি বই লেখালেখির কাজ করতেন। ঠিক আছে, তারপরে বলছে এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। আর মেসোমশাইয়ের কলেজে এখন ছুটি চলছে, সেই ছুটি চলাকালীন সে শ্বশুরবাড়িতে এসেছে কয়েকদিনের জন্য। আর সেই সুযোগে তিনি দিব্যি একখানি দিনে ঘুম দিচ্ছিলেন। ঠিক আছে, তার এটা বলছে এই লাইনটা বলে। তারপরে লাইনে বলছে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, এবং ছোটো মাসি তার যে ছোটো মাসি ছিল সে তার দিকে চলছে, এটা বলছে। তারপরে লাইনে বলছে যেটা তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতে চলে গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙি। মানে এই যে বললাম না, ছোটো মাসি সেদিকে ধাবিত, মানে ছোটো মাসি তার দিকে ধাবিত হচ্ছে। কার দিকে এখানে ধাবিত হচ্ছে না, এখানে তপনের একটা গল্প লিখে, সেই গল্পটা তার ছোটো মাসি তার মেশোকে দেবে, তাই সে তার মেশোর দিকে ধাবমান হচ্ছে। হ্যাঁ, কিন্তু তপন তার এই গল্পটা মেশোকে দিতে বারণ করছিল, আপত্তি জানাচ্ছিল একটু, কিন্তু এই সমস্ত বারণ না শুনেই তার ছোটো মাসি চলে গেল ছোটো মেশোর কাছে, এবং তার কাছে তপনের সেই লেখা গল্পটা তুলে দিল। এবং সঙ্গে সঙ্গে তপনের ছোটো মাসি হইচই করে তার স্বামীর ঘুম ভাঙিয়ে দিল। ঠিক আছে, এই লাইনটা আমি এটা বলছি। তারপরে লাইন বলছে তপন অবশ্যই মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মানে তপন তার মাসির এই যে হইচই ফেলে দিয়েছিল, এটা তার মনে একটু আশ্বাস জাগাচ্ছিল। ঠিক আছে, লেখক হওয়ার যে আশ্বাস সেটা একটু জাগাচ্ছিল। তারপরে হচ্ছে মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। এবার ছোট মাসি তপনকে বলছে যে এই লেখার প্রকৃত মূল্য একজন লেখকই বুঝতে পারে। ঠিক আছে, যেমন রত্নের মূল্য জৌরির কাছে, মানে যে রত্নর মূল্য কত হবে সেটা একজন জৌরি বুঝতে পারে, ঠিক সেরকমই একটা লেখার মূল্য কীরকম হবে সেটা একজন লেখকই বুঝতে পারে। ঠিক আছে, এটাও বলছি এখানে এর মানে। তারপরে বলছে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ি ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে। হ্যাঁ দাঁড়া, এই এবার ভালো বুঝতে পারবে, একটু কারেকশান করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তাহলে এই লাইনটা যেটা বলছে তপনকে ছোট মেশো ডাক করান তার শ্বশুরবাড়ি, মানে সেই নতুন মেশোমশাইয়ের শ্বশুরবাড়িতে তপনকে খুশি করানোর জন্য তাকে ডাকে পাঠান। তপন দিব্যি তার কাছে গেল, এবং সেখানে গিয়ে ছোটো মেশো তপনকে বললো তোমার গল্প খুব ভালো হয়েছে, শুধু একটু কারেকশানের প্রয়োজন আছে, সেই সমস্ত কারেকশান করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে, তাহলে তোমার গল্পটা ছাপতে দেওয়া চলবে। ঠিক আছে, এই লাইনটা মানে এইটা বলছে, তোমরা বুঝলে। তারপরে লাইন বলছে তপন প্রথম ভাবে ঠাট্টা, কিন্তু যখন তাকে মেশোর মুখে করুণার চাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপন ছোটো মেশোর এই কথাটা শুনে ভাবে যে এটা ঠাট্টা মারছে তার ছোটো মেশো, কিন্তু যখন ছোটো মেশোর মুখে একটু হালকা করুণার ছাপ দেখা যায় তখন তপনের মানে আহ্লাদ মানে আনন্দে একটু কাদা কাদা ভাব হয়। তারপর বলছে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এবার তপনের ছোটো মাসি তপনের নতুন মেশমশাইকে বলে যে তার এবার গল্পটা ছাপাতে দিতে, এটাই তার মেশোর উপযুক্ত কাজ হবে। এটা এই লাইনটা মানে এটা বলছে, এইটা দিয়েও একটা প্রশ্ন চলে আসতে পারে যে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা। মেশোর উপযুক্ত কাজ হবে তপনের গল্পটা ছাপাতে দেওয়া। ঠিক আছে, তারপরে বলছে মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। মানে মেশো করুণার স্বরে বলেন ঠিক আছে, তার এই গল্পটা দেওয়া যায়। এবং তপনের যে নতুন মেশামশাই সে সন্ধ্যাতারা একটা পত্রিকা আছে, সন্ধ্যাতারা, এই সন্ধ্যাতারা পত্রিকা তিনি সম্পাদক। তাহলে তপনের মেশামশাইয়ের আর একটা পরিচয় পেলাম, সে কলেজের অধ্যাপক, তাছাড়াও তিনি সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদক এবং একজন লেখক। ঠিক আছে, এই তিনটে পরিচয় পেলাম। এখান থেকেও প্রশ্ন দিয়েই দিতে পারে যে সন্ধ্যাতারা পত্রিকার লেখক তপনের নতুন মেশামশাই সত্য মিথ্যা সত্য। ঠিক আছে, হ্যাঁ, তো যে লাইনটা বলছি যে আমি তো সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদক
তাহলে আমার কথা তারা না করতে পারবে না, তাই তপনের গল্প আমি ছাপিয়ে দেবো, এই বিষয়ে কোনো চিন্তা নেই, এইটা তপনের ছোটো মেশো বলে। ঠিক আছে, তাহলে এই লাইনগুলোর মানে তোমরা বুঝলে। তারপরের লাইনে বলছে যেটা, এইবারে বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। এবারে বিকেলবেলা একটা চায়ের টেবিল হচ্ছিল, সেই চায়ের টেবিলে সেই কথাটা ওঠে। কোন কথাটা? সেই তপনের গল্প, সেই তপনের গল্পের কথাটা বিকালে চায়ের টেবিল ওঠে। এটা যে একটা শর্ট প্রশ্ন হতে পারে যে বিকালে চায়ের টেবিল ওঠে কথা, কোন কথাটা বিকালে চায়ের টেবিল ওঠে? তপনের গল্প ছাপানোর কথাটা বিকালে চায়ের টেবিল ওঠে। যেগুলো আমি তীর মার্ক করে দিচ্ছি এইগুলো দিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, তারপরের লাইনটা বলছে, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বললেন, না না, আমি বলছি তপনের হাত আছে। তপনের এই যে গল্পটা শুনেন, তারা সবাই হাসছে। কারা? মানে তপনের বাড়িতে যে সমস্ত সদস্যরা আছে সেই সমস্ত সদস্যরা আসছে, কিন্তু তার নতুন মেশমশাই বলেন যে না না, আমি বলছি তপনেতে হাত আছে, মানে তপন এটা সত্যি বলছে, এটা বলছি। এবং তাই বলছে তার হাতও আছে, এবং তাছাড়া বলছে চোখও আছে, কি এই চোখও আছে। নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে বসে। এবং তপনের ছোটো মেশো বলছে যে তপনের বয়সী যে সমস্ত ছেলেরা আছে তারা রাজরানীর গল্প লেখে, বা খুন, জখম, অ্যাক্সিডেন্ট এই সমস্ত গল্প লেখে, অথবা কেউ খেতে না পেয়ে মরে যাচ্ছে এই সমস্ত গল্প লেখে। এই লাইন তো একটা প্রশ্ন চলে আসবে যে তপনের বয়সী ছেলে এরা বা মেয়েরা কীরকম গল্প লেখে? এই যে রাজরানীর গল্প লেখে, খুন, জখম, অ্যাক্সিডেন্টে লেখে, বা খেতে না পেয়ে মরে যাওয়ার ইত্যাদি এই সমস্ত গল্প লেখে। এই দিয়ে প্রশ্ন চলে আসতে পারে, এটাও পড়বে। তারপরে বলছে, তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে, এটাই খুব ভালো ওর হবে। এই লাইনটা মানে বলছে তপন তো এই সমস্ত কোনো দিকে যায়নি, বরং সে নিজে ভর্তি হওয়ার জন্য যে অনুভূতি অনুভব করেছিল সেই অনুভব দিয়ে যে গল্পটা লিখেছে, এটাই তো ভালো। ওর হবে, মানে ওর গল্প লেখা হবে, এটা বলছে। তারপরে হচ্ছে তপন বিহবল দৃষ্টিতে তাকায়, এবং তপন বিহবল দৃষ্টিতে তাকালো তার মিশর দিকে। ঠিক আছে, তারপরে বিহবল মানে খুব আশ্বাস জাগাচ্ছে, তার মনের যে সাহসকে জাগাচ্ছে, তাই সে সাহসের সাথে তার মেশোর দিকে তাকালো। তারপর বলছে, তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এবার মেসোমশাইয়ের ছুটি ফুরিয়ে গেল, সে কলেজের ছুটি পেয়েছিল গরমের, বলেছি, সে গরমের ছুটি তোমার পেরিয়ে গেল, মানে ছুটিটা উঠে গেল, এবং তপন তারপর তার শ্বশুরবাড়ি থেকে চলে গেল। এবার তপন দিন গুনতে থাকে যে তার গল্পটা কবে ছাপানো হবে, এটা বলছে। তারপরের লাইনটা বলছে, এই কথা ভাবছে তপন রাত দিন। কোন কথা তপন রাত দিন ভাবছে? যে তার গল্প ছাপানোর কথাটা কবে নতুন মেসোমশাই তাদের বাড়িতে আসবে। এই লাইনটাতে প্রশ্ন আসতে পারে, তপন রাত দিন কোন কথাটা ভাবছে। ঠিক আছে, এটাতে প্রশ্ন চলে আসবে। তারপরে বলছে, ছেলেবেলা থেকেই তো রাশি গল্প শুনেছে, রাশি গল্প শুনেছে। তপন তার এখন বস্তা বস্তা পড়ছে, কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। ছেলেবেলা থেকেই তপন না অনেক গল্প শুনেছে, তাই তপন আর এখন বস্তা বস্তা পড়ছে, মানে তপন এখন অনেক সে গল্প পড়ছে, আর সেই গল্পের জিনিসটাকে যে কি হবে সেটা আর বুঝতে তপনের বাকি থাকছে না এখন। সে সমস্ত গল্প পড়ে, এত গল্প সে পড়ছে। হ্যাঁ, তারপর যে শুধু এইটা জানা ছিল না, সেটা এমন সহজ মানুষই লিখতে পারে, নতুন মেশিনকে দেখলে জানলে সেটা। যে তপন এটা বুঝতে পারতো না আগে যে সে নিজেও গল্প লিখতে পারে। যখন সে তার নতুন মেশামশাইকে দেখলো তখন তার মনে আশ্বাস হয়ে গেলো, তখন সে নিজে একটা গল্প লিখতে পারলো। এইটাই বলছে এই লাইনে, মানে হ্যাঁ। তবে আর পায় কে তপনকে? মানে এবার তপনকে আর কে পায়? দুপুরবেলা সবাই যখন নিথর তখনই তপন আসতে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মানা আনিয়ে ছাড়েনি, আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একা শোনে বসে লিখে ফেললো আস্তে একটা গল্প। এবারে তপন দুপুরবেলা যখন চারিদিকে চুপচাপ, তখন সে একটা খাতা নিয়ে আস্তে আস্তে, মানে কি খাতা? হোম টাস্কের একটা খাতা নিয়ে আস্তে আস্তে বিয়ে বাড়িতে তার মায়ের বারণ না শুনে কলম আর তাকে নিয়ে সে 3 তলা সিঁড়িতে উঠে গেল, এবং সেখানে গিয়ে মানে বসে তপন নিজের উপরে বিশ্বাস রেখে নিজেই একটা আস্তে গল্প লিখে ফেললো। ঠিক আছে, এই লাইনটা মানে এটা বলছে। তারপরের লাইনটা বলছে যে লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো, এবং যখন তার গল্প লেখাটা শেষ হয়ে গেল না, তখন তার গায়ে কাটা দিয়ে হচ্ছে, তার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? কারণ তপন নিজে জানতো না যে সে নিজে একটা আস্ত গল্প লিখে ফেলবে, এই কথাটা। তাহলে এই যে দুটো লাইন, এই যে লাইনগুলো বললাম না, এখান দিয়েও প্রশ্ন আসতে পারে এবং এখান দিয়ে প্রশ্ন আসতে পারে। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে তপন কোন সময়ে গল্প লিখতে বসলো? দুপুরবেলা গল্প লিখতে বসলো। কোথায় তোমার তপন গল্প লিখতে বসলো? 3 তলা সিঁড়িতে গল্প লিখতে বসলো। ঠিক আছে, এবং এই লাইন দিয়ে প্রশ্ন আসবে যে
তপনের গায়ে কাটা দিল কেন এবং তার মাথার চুলটা খাড়া হয়ে গেল কেন? কারণ সে নিজে একটা গল্প লিখে ফেলেছে। এরকম শর্ট প্রশ্ন আসবে। তারপর বলছে এ কি ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে একজন লেখক বলা চলে। এবারে সবাই দেখলো যে তপন সত্যি একটা হুবহু গল্প লিখে ফেলেছে, তাহলে তপন কি লেখক? তার বন্ধুরা ভাবছে। তাহলে তপনকে কি লেখকই বলতে পারবো আমরা? এইসব তারা ভাবছে। তারপরে বলছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধরাইয়ে নিচে নেমে আসে, ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। এবার তপন উল্লাসে সঙ্গে সঙ্গে তপন নিচে চলে আসে এবং নিচে সে তার ছোট মাসিকে দুম করে গিয়ে বসলে যে আমি একটা গল্প লিখে ফেলেছি ছোট মাসি। তারপরে বলছে যে ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছু ছোটো মাসির কাছে। তার মানে ছোটো মাসি তপনের চিরকালের বন্ধু ছিল, এখান থেকে দেখতে পারি এই লাইনটা। এবং এখান থেকে প্রশ্নও আসবে এই লাইনগুলো থেকে যে ছোটো মাসি চিরকাল কার বন্ধু ছিল? তপনের বন্ধু ছিল। এবং ছোটো মাসি তপনের থেকে ক বছরের বড় ছিল? বছর আষ্টেকের মতন বড় ছিল, বা তাই সমবয়সী, কাজেই মামার বাড়ি এসেছে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই তপন যেহেতু তার সমবয়সী, ওই বছর আষ্টেকের মতন বড় হলেও ছোটো মাসির সাথে সে সমস্ত কথা বলে। তাই এই ভয়ানক আনন্দে খবরটা ছোটো মাসিকে সব রাগড়ে দিয়ে বসে এবং তাই এত আনন্দ পেয়েছিল তপন, এই আনন্দে ছোটো মাসিকে তার এই সমস্ত কথা বলে। তারপরে তার যে সমস্ত আরও গল্প আছে সেগুলো আরও আলোচনা করতে আমি বলবো। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা এ তো বেশ। তার মানে ছোটো মাসির এবার বিয়ে হয়ে গিয়ে তারপরে ছোটো মাসি তপনের পিঠ এরকম হালকা করে চাপড়াচ্ছে এবং তার গল্প শুনে বলছে, ও মা বেশ লিখেছিস তোর রে। হ্যাঁ, এই লাইনটা এটাই বলছে। তার বলছে কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো? এবং ছোটো মাসি তপনকে বলছে যে তুই কোনো জায়গা থেকে টুকলিফাই করিসনি তো, অর্থাৎ হুবহু টুকে দিসনি তো কোনো জায়গা থেকে? এই লাইনটা থেকে একটা প্রশ্ন চলে আসবে যে কোনখান থেকে টুকলিফাই করিসনি তো, এ কথা কে বলেছিল এবং কেন বলেছিল, এরকম দিয়ে প্রশ্ন চলে আসতে পারে। এটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে। ঠিক আছে, এটা পড়ে ভালো করে। তার উত্তরে তপন বলে, ছোটো মাসি ভালো হবে না বলছি। এবার তপন বলছে যে ছোটো মাসি এবার কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তারপরের লাইনে বলছে যে আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞাসা করছি, বই তো নয় রোষ, তোর মেসোমশাইকে দেখাই। হ্যাঁ, এবার তোমার তপনের ছোটো মাসি তপনকে বলছে, রেগে যাচ্ছিস কেন রে, তোর মেসোকে দেখাই। এই কথা বলে। কিন্তু গেলেন তো গেলেন যে কোথায় গল্পের সেই ৮-৬০ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হা করে আছে তপন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। ঠিক আছে, এইবার তোমার তপন সেই সমস্ত ছাপার অক্ষর জন্য অপেক্ষা করে থাকছে। সে মামার বাড়িতে চলে এসেছে যে কবে সেই তার লেখা গল্পটা আসবে। সে আগেই তোমাকে বলেছিলাম আমি এই লাইনগুলো, মানে সেটা বলেছে কোথায় গল্পে সে ৮-৭ ছাপার অক্ষরের গাঁথা চেহারাটি, মানে আমার লেখা গল্পটা কোথায়, যেটা আমি লিখেছি, যার জন্য হা করে আছে তপন, যার জন্য অপেক্ষা করে রয়েছে সেই তপন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। সে মামার বাড়ি গেছিলো কদিন, সে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে, কিন্তু তবুও তার লেখা সেই গল্পটা এখনও তার কাছে আসেনি, এটা বলছে। মানে ঠিক আছে, তাহলে এটা দেখলাম। তারপরে যে সমস্ত লাইন সেটা ঢুকে যাচ্ছি। বলছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। কিন্তু এইদিকে তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এ থেকে প্রশ্ন চলে আসবে যে তপনের বাড়িতে কী কী নাম হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। ঠিক আছে, শর্ট প্রশ্ন আসবে এটা থেকে। তারপরে বলছে আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, বাবা তোরই হবে। এবার উঠতে বসতে সবাই তপনকে নিয়ে ঠাট্টা করছে এবং বলছে তাকে যে তোর হবে, হ্যাঁ হবে তবে। ঠিক আছে, এটা বলছে এটা। তারপরে জানি বলছে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে এবং তাকে নিয়ে তো অনেকে ঠাট্টা করছে। এই ঠাট্টার মাঝখানে সে আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়নি, তবু লিখেছে, লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে। মানে তপন গল্প এত লিখতে এবার ভালোবেসেছে, তপনের গল্প লেখাটা তার নেশা হয়ে গেছে। তাহলে এখানটা থেকে একটা শর্ট প্রশ্ন চলে আসবে যে তপনের নেশা পেয়েছে, তপনের কিসের নেশা পেয়েছে? তপনের গল্প লেখার নেশা পেয়েছে। ঠিক আছে, এটা থেকে এই প্রশ্নটা চলে আসবে, তোমার এই প্রশ্নটা রেডিও করবে। তারপরে লাইনে বলছে তারপর ছুটি ফুরলে রীতিমতো পড়া শুরু হয়েছে। তারপর এই লাইনটা বলছে ছুটি ফুরিয়ে গেছে এবং তার রীতিমতো পড়াশোনা শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলেই ঘটনা। এবং তপন ফার্স্ট যে গল্পটা লিখেছিল সেই গল্পটা নিয়ে আশাই ছেড়ে দিয়েছে, সে ভেবে নিয়েছে তার গল্পটা ছাপাবে না, এই নিয়ে সে মনটা একটু খারাপ হয়ে বসে রয়েছে এবং সে এই সমস্ত আর কিছু ভাবছে না। ঠিক এই সময় একটা ঘটনা ঘটে। কী ঘটনা? তারপরে সমস্ত লেখা আমি বলছি। ছোটো মাসি আর মেশো একদিন বেরোতে এলো। ছোটো মাসি আর মেশো একদিন বেরোতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। ঠিক আছে, এই যে এবার তারপরে ছোটো মাসি আর তার নতুন মেশোমশাই বেড়াতে এলো এবং সে দেখলো তার ছোটো মাসের হাতে একটা সন্ধ্যা তারার
বয়ে আছে। এবং তপন সেটা দেখে অবাক, কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? তপন জিজ্ঞেস, কেন এখন সন্ধ্যাতারা নিয়ে এসেছে কেন? হ্যাঁ, তারপরে বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনে। তপন যখনই দেখলো যে তার মেশরাতে যেই সন্ধ্যাতারার পত্রিকা সেই বইটা, তপনের সঙ্গে সঙ্গে বুকের রক্ত ছলকে ওঠে। এইটাতে একটা ভালো প্রশ্ন চলেছে, তপনের রক্ত বুকের রক্ত ছলকে ওঠে, কি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, এটাতে প্রশ্ন চলে আসবে 3 নম্বরে, ঠিক আছে। তারা বলছে তবে কি সত্যি তাই, সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? এবার তপন ভাবছে সত্যি, সত্যি কি তো এবার তপনের জীবনে সেই সুখের দিনটি আজকে এলো। কিন্তু এটা যে তপনের কত বড় ভুল সেটা গল্প চলাকালীন পথে দেখতে পাবে। হ্যাঁ, তারপর যে কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপর অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। এবং যে গল্পটা তপন লিখেছিল, সেই গল্পে বইয়ের নাম দেওয়া ছিল তপন কুমার রায়। এবং তপন তার এই তপন কুমার রায়ের এই লেখা গল্পটা এবার হাজার হাজার ছেলের হাতে কি ঘুরবে, এটা তপন ভাবছে। তারপর যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, এবং পৃথিবীতে এমনই অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়, ঠিক আছে, তাও ঘটেছে, সত্যি ঘটেছে। এবং এই ঘটনা সত্যিকারেরই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়, ঠিক আছে। এবং তপন বললাম যে তপনের যে লেখা গল্প, সেই লেখা গল্পের সূচিপত্র, তপনের সেই গল্পের সূচিপত্রেই লেখা আছে শ্রী তপন কুমার রায়। এই লাইনটাতে একটা প্রশ্ন আসবে যে তপন যে গল্পটা লিখেছিল সেটা প্রথম দিন, তাহলে তপনের লেখা প্রথম গল্পের নাম, তপনের লেখা সেই গল্পের নাম কি? প্রথম দিন। এবং তার সেই সূচিপত্রে কী লেখা আছে? শ্রী তপন কুমার রায়, ঠিক আছে। এইটা তারপরের লাইনটাই চলে আসছি যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এবং তপনের যে বাড়িতে থাকতো সেই বাড়িতে একটা চারিদিকে আর চেঁচামেচি হয়ে পড়ে যে তপনের লেখা গল্প এখন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। হ্যাঁ, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে গড়ে, সকলে একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো। এবং যখন এবং বলে যে তপনের সেই নতুন মেশোমশাই তার লেখা মানে তপনের লেখা গল্পটা ছাপিয়ে দিয়েছে, এবং তার সেই গল্পটা এখন তার বাড়ির সবার হাতে হাতে চলে আসে, তারা সেই গল্পটা পড়ছে এবং বলছে যে তপনকে, বাহ খুব সুন্দর লিখেছে, এই গল্পটা চমৎকার হয়েছে, এরকম বলে। তারপর যে মেশো অবশ্য মৃদু মৃদু হাসে, বলে একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্যই। এবং তার তপনের যে নতুন মেশোমশাই, সেই নতুন মেশোমশাই একটু হেসে বলেন যে শুধু তাকে একটু একটু কারেকশান করতে হয়েছে, নেহাত কাঁচা তো। হ্যাঁ, মানে তপন সদ্য গল্প লিখতে হয়েছে, তখন একটু একটু ভুল হবে, তাই বলছে নেহাত তপন একটু কাঁচা তো, মানে সদ্য গল্প লিখতে বলেছে এটাই বলছে, তো একটু কাঁচা তো তাই একটু কারেকশান করতে হয়েছে। তারপরে বলছে মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। এবার মাসি বলছে তপনের মেশোকে যে ও ঠিক আছে, নতুন নতুন গল্প লিখতে বসলে এরকম একটু হয়। হ্যাঁ, এবার ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন আসবে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? ওই তপনের লেখা গল্প কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এটাতে একটা প্রশ্ন চলে আসবে, শর্ট প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওই কারেকশানের কথাটা, এই যে তার প্রশ্নের উত্তর, ঠিক আছে। তারপর বলছে বাবা বলেন তাই, তা নাহলে ফট করে একটা লিখলো আর ছাপালো। এবার বাবা বলে তাই তো না, তা নাহলে ফট করে একটা গল্প লিখলো আর সঙ্গে সঙ্গে ছাপা হয়ে গেল। তারপরে লাইনে চলে আসি। হুম চলো, বলছে মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। হ্যাঁ, এবার মেশো মানে মেজো কাকু, সেই মেজো কাকু তপনকে বলে যে ওরকম একটা লেখক মেশো থাকা তো মন্দ নয়। এটাতে একটা শর্ট প্রশ্ন চলে আসবে, মেজো কাকু একটা কথা বলে, কোন কথা বলে? যে লেখক মেশো থাকা মন্দ নয়, ঠিক আছে। তারপর বলছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এবং তারপর বলছে আমাদের যদি এরকম লেখক কোনো মেশো মশাই থাকতো তাহলে আমরাও তোমার মতন এরকম চেষ্টা করে দেখতাম। এটা দিয়েও প্রশ্ন চলে আসবে যে তার মেজো কাকু বলেন তারা চেষ্টা করে দেখে, কোনটা চেষ্টা করে কার কথা দেখতাম? সে গল্প। তার বলে ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। এবার ছোট মাসি খুব খুশি হয়ে সেখানে ডিম ভাজা নিয়ে বসে, সে ডিম ভাজা খাচ্ছে আর চা খাচ্ছে, আর মেশো শুধু কফি খাচ্ছে। এটা দিয়ে প্রশ্ন আসবে যে ছোটো মাসি কী নিয়ে বসে? ডিম ভাজা আর চা, এবং তার মেশো শুধু তখন কী খাচ্ছে? কফি খাচ্ছে। এটা দিয়ে প্রশ্ন আসবে। তারপরে বলছে যেটা আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। মানে এখন মানে তারা যখন খাওয়া দাওয়া করতে বসে তখন আর কোনো কথা হচ্ছে না, তখন শুধু দুটো কথা হচ্ছে, তপনের সেই গল্প লেখার কথা আর নতুন মেশোমশাই সেই মহত্বের কথা। মহত্বের মানে তার সেই কারেকশনের কথাটা। হ্যাঁ, উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প কুড়ে আঙুল দিয়ে ছুতো? মানে তপনের বললাম যে মেশোমশাই সে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিল, এবং সে যদি তপনের লেখা গল্পটা না দিত তাহলে তার লেখা গল্পটাকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপতো। এই লাইনটা মানে এটা বলছে। হ্যাঁ, তারপরে বলছে তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। এবং তপন যখন এই সমস্ত কথা শুনছিল তখন তপন যেন হারিয়ে যাচ্ছে কোথায়, সে তপন নিজে জানে না। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। মানে গল্প ছাপা যে তপনের, ফলে তপন একটু খুশি হবে, কিন্তু এদিকে খুশি হওয়ার পরিবর্তে যে খুশির আনন্দই সে খুঁজে পাচ্ছে না। এই লাইনটা মানে এটা বলছে। তারপরে যে লাইন বলছে অনেকক্ষণ পরে মা বলেন, মানে অনেকক্ষণ পরে মা বললো যে কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি।
এবার তপনের মা তপনকে বলছে যে তোর লেখা গল্পটা একটু তুই পড় তো, আমি একটু শুনি। বাবা তোর পেটে পেতে এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন। এবং তপনকে তার মা বলে যে বাবা তোর পেটে পেতে কি এতই? এটা তপনের মা তপনকে গিয়ে বলে। তপন এটা একটু কষ্ট পায়। তারপরে তপনের হাতে যখন বইটা আসে, মা বলেন কই পর, লজ্জা কি, পর সবাই শুনি। মা এবার তপনকে বলছে পর পর, লজ্জা করিস না, সব তুই পর, আমরা সবাই শুনি। তপন তো লজ্জায় ভেঙে পড়তে যায় এবং তপন এই সমস্ত কথা শুনে খুব কষ্ট পাচ্ছে এবং সে লজ্জায় ভেঙে পড়ছে। কেশে গলা পরিষ্কার করে এবং তপন কেশে একটু গলাটা বসে করে নেয়। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এবং তপন যখন তার সেই গল্পটা পড়ছে তপন নিজে বুঝতেই পারছে না যে তার লেখা লাইনটা কোথায়। এ কার লেখা পড়ছে তপন। এটা তপন বুঝতে পারছে আস্তে আস্তে। এর প্রত্যেকটা লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত, এবং তপন যে লাইনগুলো পড়ছে বললাম সেই লাইনগুলো তপনের লেখা না, সমস্ত লাইনের সাথে তপন অপরিচিত। এর মধ্যে তপন কোথা এবং এই মধ্যে তপনের লেখা কই? এটা বলছে তার মানে মেশো তপনের গল্পটা আগাগোড়ায় কারেকশন করছে। এটাতে একটা প্রশ্ন আসবে যে তপনের লেখা গল্প আগাগোড়ায় কারেকশন, এই কারেকশন কে করেছে? তার নতুন মেশোমশাই। ঠিক আছে, এটাতে প্রশ্ন আসবে। অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। মানে তপন যখন তার গল্পটা পড়ে তখন তপন বুঝতে পারে যে এই গল্পে পুরো আগাগোড়ায় কারেকশন। এবং তপনের নতুন মেশোমশাই তার পাকা হাতে এই গল্পটা লিখেছেন। তপন আর পড়তে পারে না। যখন তপন এটা বুঝতে পারে তখন তপন আর পড়তে পারছে না, বোবার মতো বসে থাকে। তখন তপন বোবা, মানে কোনো কথা বেরোচ্ছে না, সে অবস্থায় বসে রয়েছে। তারপর ধমক খায়, কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। তখন তপন একটু বকা খায় এবং বলে যে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। এখানে পায়া পায়া মানে হলো অহংকার। সেটা বলছি। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না। বলছে সবাই যে তোর গল্পটা শুনতে চাইছে কিন্তু তুই পড়ছিস না কেন? না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল। এবং তার এতটাই কষ্ট হচ্ছিল যে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। এইটা দিয়ে একটা প্রশ্ন আসবে যে অতি আহ্লাদে বাক্য হয়ে গেল, তার অতি আহ্লাদে বাক্য হয়ে গেল কেন? তার কষ্ট হচ্ছিল তাই। আর বলেছিও না তোমার ফার্স্টে যে তপনের কথা শুনে চোখ মার্বেল হয়ে গেল, এই যে তার প্রশ্নের সমস্ত উত্তর। ঠিক আছে, এই লাইনগুলো তাদের বলতে হবে যে তপনের এই আগাগোড়ের কারেকশন থেকে এই যেগুলো এখন পড়বে সেই সমস্ত লাইনগুলো তাকে সেই প্রশ্নের উত্তরটা হবে। ঠিক আছে, তারপরে বলছে তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথা ঢোকে না সে কি পড়ছে, এবং তপন গড়গড় করে পড়ে যাচ্ছে কিন্তু তপনের মাথায় কিছু ঢুকছে না যে সে কি পড়ছে এখন। তবু ধন্যি পড়ে যায়। তারপরে তবুও তার সেই গল্পটা পড়ে শোনাচ্ছে বলে কোন সব ধন্য ধন্য করছে। আর একবার রব ওঠে তপনের লেখক মেশো, তপন গল্পটা ছাপিয়ে দিয়েছে। আর এইদিকে হালকা করে একটা কথা ছড়িয়ে পড়ে চারিদিকে যে তার লেখা এই গল্পটা তপনের মেশো ছাপিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপন বইটা তৎক্ষণাৎ ফেলে ছাতে চলে যায় এবং তার পরে তাকে সেই শার্টটা দিয়ে তার চোখের জল মুছে দিচ্ছে। তার এত কষ্ট হচ্ছে যে সেই গল্পটা পড়ে, যে তার যে গল্পটা সে নিজেই লিখিনি তার পুরোটাই কারেকশন করেছে তার ছোটো মেশো। এইটা ভেবে তপনের খুব কষ্ট হচ্ছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপন মনে করছিল যখন তার ছোটো মেশো আর তার ছোটো মাসি তার বাড়িতে এসেছিলো সেটা তার সবচেয়ে সুখের দিন ছিল, কিন্তু এইদিকে তপন ভাবতেই পারেনি যে এটাই তার সব থেকে দুঃখের দিন। কেন তা জানতো না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীর হয়ে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তখন নিজে গিয়ে দেব। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক। এবার তপন দৃঢ়ভাবে একটা প্রতিজ্ঞা করে, সে যদি নিজে কোনো গল্প লেখে তাহলে সে নিজে গিয়ে বইটা ছাপতে দেবে, আর অন্য কারোকে দিয়ে ছাপতে দেবে না। তাতে তার সেই গল্পটা ভালো হলে হোক খারাপ হলে খারাপ হোক তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, এই আমার গভীর সংকল্প নেই। এবার বলছে তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, এবং তপনকে এটা মনে করে যে আর যেন তাকে এই কথাটা শুনতে না হয় যে তপনের লেখা কেউ যেন অন্য কেউ ছাপিয়ে দিয়েছে। আর তপন যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তপন যখন গল্পটা সবাইকে পড়ে শোনাবে সেখানে তপনের লেখা লাইন ছাড়া অন্য কারো লাইন যেন তাকে পড়তে না হয়। ঠিক আছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এবং এই যে বললাম না তোমাদেরকে যে তার লেখা যে অন্য কারো পড়ে শুনবে সে, এটাই তার এটাই তপনের কাছে দুঃখের কিছু নেই এবং তার কাছে অপমানের কিছু নেই। বুঝলে এই লাইনটা? আবার বলছি, সেই অন্যের লেখা লাইন যদি তপনকে পড়তে হয় সেই লাইনটাই তপনের সব থেকে দুঃখের এবং তার সব থেকে অপমানের, যেটা তপন চাচ্ছেন না। খারাপ হলে খারাপ হোক, ভালো হলে ভালো হোক, সে যেন নিজের লাইন পড়ে নিজে গিয়ে ছাপ দিয়ে আসে। ঠিক আছে, এটা বলছি। আর ওই বলেছিলাম যে তপনের চোখ মারা হয়ে গেলো, তার মারা হয়ে গেল তার কারণ ওই কারেকশানের কারণটা, যেটা এই লাস্টের দিকে আছে। ঠিক আছে, তাহলে এই গেল পুরো গল্পটা, যেটা আমি তোমাদের পুরো শোনালাম। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর রচিত। খুব ভালো গল্প, তোমরা ভালো করে বুঝলে। এবং যে লাইনগুলো আমি তোমাদেরকে
দাগিয়ে দিয়েছি, তীর মার্ক করছি, সেই লাইনগুলো অবশ্যই পড়ো। এই জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর এই রচিত গল্পটাকে আমি একটু বিষয় সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু কেয়ারফুলি আমাদের কাছে শোনো, তাহলে তোমাদের এই জ্ঞানচক্ষু গল্পটা নিয়ে কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? আমি একটু আশাপূর্ণা দেবীর পরিচয়টা একটু বলে দিচ্ছি, লেখিকার। তার পরিচয়টা আমার আগে বলাই নেই, আমি এখন বলে দিচ্ছি, একটু কেয়ারফুলি শোনো। 1909 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি উত্তর কলকাতায় এক রক্ষণশীল পরিবারে আশাপূর্ণা দেবীর জন্ম হয়, ঠিক আছে? তার আদিবাড়ি মানে এই আশাপূর্ণা দেবীর আদিবাড়ি ছিল হুগলির বেগমপুরে। সে স্কুল কলেজে পড়ার সুযোগ হয়ে ওঠেনি। মাত্র 15 বছর বয়সে তার বিবাহ হয় কালিদাসের সাথে। তিনি একজন গৃহবধূ এবং তার পাশাপাশি তার মায়ের ভূমিকাও পালন করতে দেখা গেছে। তাছাড়া তিনি অনবদ্য সাহিত্য লিখেছেন, যার ফল একটা দেখতেই পাচ্ছি আমরা, জ্ঞানচক্ষু, ঠিক আছে? 1995 খ্রিস্টাব্দে 13 জুলাই তার মৃত্যু হয়, ঠিক আছে? এটা হলো আশাপূর্ণা দেবীর জীবন কাহিনী। এবং এই যে জ্ঞানচক্ষু গল্প যেটা আমরা পড়ছি, এই জ্ঞানচক্ষু গল্পটা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এত পর্যন্ত দেখলাম। এবারে আমি একটু এই লেখায় ঢুকে যাচ্ছি, ঠিক আছে? আমি কত পর্যন্ত বলবো আমি সেটা দাগ দিয়ে দিচ্ছি। আমি আপাতত এটাকে এখন এখান থেকে শুরু করছি, ঠিক আছে? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আমরা তপন নামের একটা ছোট ছেলের কথা পাবো, যার কাছে লেখক মাত্রই ধরাছড়ার বাইরে কোনো এক মানুষ, ঠিক আছে? তারা যে আর 5জন মানুষের মতোই সাধারণ জীবনযাপন করে সেটা তপনের ধারণা ছিল না, ঠিক আছে? মানে লেখকরাও যে আর 5জনের মতো মানুষই হবে এটা তপনের পুরো ধারণার বাইরেই ছিল, সে ভাবতেই পারতেন এই কথা। কিন্তু তপনের এই ধারণা পরে ভেঙে যায় যখন সে শোনে যে তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশামশাই হলো একজন সত্যিকারের লেখক, ঠিক আছে? মানে তার বলেছিলাম গল্পে পড়া সময় যে তার ছোট মাসি যার সাথে বিয়ে করেছিলেন সেই তার স্বামী হলো একজন লেখক, বই লেখালেখির কাজ করে, ঠিক আছে? এই যে এই লাইনটা এখানটা আমি পড়েছিলাম, ঠিক আছে? তো তারপরে আমি বলছি শোনো, যে সে এটা দেখে একটু আশ্চর্য হয়ে যায় যে লেখক হওয়া সত্ত্বেও তিনি তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সিগারেট খান, দাড়ি কামান, ঘুমান কিংবা স্নান করেন। এই লেখাটা মানে যেটা বললাম সেটা পরের পেজে আছে, এই যে দাঁড়া দেখাচ্ছি, এই যে এত পর্যন্ত আমি এখন পড়ালাম, ঠিক আছে? আমি এবার এইখান থেকে শুরু করছি, তাছাড়া থেকে, ঠিক আছে? এখান থেকে আমি যতটা বলছি সেটা আমি আবার পরে গিয়ে মার্কিং করে দেবো, তোমার একটু শোনো আবার। যে ছোটো মাসির বিয়ের উপলক্ষে মামার বাড়িতে এসেছে তপন। তার অধ্যাপক ছোটো মেসোমশাইয়েরও কলেজ ছুটি থাকায় তিনি শ্বশুর বাড়িতে রয়ে গিয়েছিলেন কিছুদিন। এই সময় তপন তার প্রথম গল্পটি লিখে ফেলে। তপনের গল্প লেখার কথা জানতে পেরে তার ছোটো মাসি গল্পখানি একরকম জোর করেই তুলে দেয় ছোটো মেসোর হাতে, ঠিক আছে? মানে তপন একটা গল্প লিখেছে, সেই গল্পটা সে ছোটো মাসিকে দিয়েছে পড়ার জন্য, কিন্তু ছোটো মাসি যখন তপনের মেসোকে দিতে যাচ্ছিল, তার নতুন মেসোমশাইকে, তখন তপন দিতে বারণ করছিল, কিন্তু ছোটো মাসি তার কোনো কথা না শুনে সেই গল্পটা ছোটো মাসি তার স্বামীর কাছে দিয়ে দেয়, মানে তপনের নতুন মেসোমশাইয়ের হাতে দিয়ে যায়, ঠিক আছে? তিনি গল্পটা প্রশংসা করেন, মানে তিনি তপনের গল্পটা পড়লেন এবং তার সেই গল্পটার সাথে প্রশংসা করেন এবং সন্ধ্যাতারা পত্রিকায় তা ছাপানোর প্রতিশ্রুতিও দেন তিনি, ঠিক আছে? এরপর বাড়ির লোকজনের ঠাট্টা ও ইয়ার্কির মধ্যে তপন তার লেখা গল্পটি ছাপার অক্ষরে দেখতে পাওয়ায় আশার দিন গুনতে থাকে, ঠিক আছে? এটা এত পর্যন্ত বুঝলে তো? যে তপন যে গল্প লিখেছে এটা নিয়ে তার বাড়ির লোকজন খুব ঠাট্টা ইয়ার্কি মারছে তপনকে নিয়ে, এবং তপন একটা আশা করতে থাকে যে তার গল্পটা কবে ছাপা হবে সন্ধ্যাতারা পত্রিকায়, এই নিয়ে সে দিন গুনতে থাকে। এরকম সে দিন গুনতে থাকার মাঝখানে সে আরও 2-3টে গল্পও লিখে ফেলে, ঠিক আছে? এই যে এত পর্যন্ত বললাম এটা আমি বলছি, দাঁড়াও, এটা এই এই পেজটাও বলে ফেললাম, আমি বিষয় সংক্ষেপে বলে ফেলেছি, ঠিক আছে? তোমরা একটু ভালো করে পড়ো। আমি এইগুলো বিষয় সংক্ষেপে বলছি, আমি আগে পুরো লাইন ধরে দেখিয়েছি, এখন আমি এটাকে বিষয় সংক্ষেপে বলছি, ঠিক আছে? এই যে এত পর্যন্ত বলে দিয়েছি, ঠিক আছে? এবার আবার আমি এখন এখান থেকে শুরু করছি, ঠিক আছে? শোনো ভালো করে। এই যে তারপর ছুটি ফুটাল, এখান থেকে আমি শুরু করছি। এদিকে দিন চলে যায়। তপনের লেখা গল্পটি প্রকাশিত হয় না। এ বিষয়ে সে যখন হাল প্রায় ছেড়েই দিয়েছে তখনই একদিন তার বাড়িতে ছোটো মাসি ও মেসোর আগমন হয় সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে, ঠিক আছে? আমি বলেছিলাম যে এদিকে তপন দিন গুনতে থাকে, তপনের আশা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই তপনের ছোটো মাসি আর ছোটো মেসোমশাই তার বাড়িতে এসে হাজির হয়ে গেছিলো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে। বলেছিলাম গল্প চলাকালীন পথে বলি সেখানে, যে সেখানে সে নিজের চোখে দেখে লেখক সূচিতে তার নাম প্রকাশিত হয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। এখান থেকে শর্ট প্রশ্ন দিয়ে দেবে যে তপনের যে গল্পটা লিখেছিল সেই গল্পের নাম কি প্রথম দিন, আর সেই সূচিপত্রে কি লেখা ছিল শ্রী তপন কুমার রায়, ঠিক আছে? এটা দিয়ে শর্ট প্রশ্ন দিয়ে দেবে। আমি এছাড়া যেগুলো তীর মার্ক করে দিয়েছি সেগুলো অবশ্যই পড়বে, সেই সমস্ত লাইন থেকে প্রশ্ন তুলবে, ঠিক আছে? তারপরে বলছে মেসোমশাই অবশ্যই জানিয়ে দেন যে কাঁচা হাতের লেখা হওয়ার জন্য তপনের লেখাটি তাকে কিছু সংশোধন করতে হয়েছে। এবার মেসোমশাই বলেছিল, মেসোমশাই এসে বলে দিয়েছে যে তপন সদ্য লিখছে তো, তাই তার একটু কিছু ভুলভ্রান্তি হয়েছে। সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো তপনের ছোটো মেসোমশাই, মানে যে লেখক মেসোমশাই, সে এসে একটু কারেকশন করে দিয়েছে। এক সময় দেখা যায় তপনের কৃতিত্ব পুরোটাই যেন চাপা পড়ে গেছে তার মেসো কৃতিত্বের আলে, ঠিক আছে? তারপরে বললাম তোমাদের যে এরকম যখন এই কথোপকথন হচ্ছে তখন একসময় একটা কথা পুরো সবার কাছেই জেনে যায় যে এই লেখাটা কারেকশন করা হয়েছে, এবং যা এই কারেকশনের কথাটা শুনেই সমস্ত কৃতিত্ব তপনের বদলে তপনের যে নতুন মেসোমশাই সেই লেখক মেসোমশাইয়ের উপরে চলে যায় সমস্ত কৃতিত্ব, ঠিক আছে? এত পর্যন্ত পড়ালাম। এইটা আমি এই যে এই লাইনটা বলছিলাম, এই লাইনটাতে প্রশ্নটা আসবে, এটা ইম্পর্টেন্ট লাইন, পড়ো। এছাড়া আমি আগে যে সমস্ত লাইন দাগ দিয়েছি সেগুলো পরে এই যে সূচিপত্রের নামটা রয়েছে, ঠিক আছে? পড়ো অবশ্যই। আচ্ছা যাই হোক, আমি যেখানে যতদূর পড়েছি আমি ততদূর পর্যন্ত একটু বলে দিই।
এত পর্যন্ত পড়ে দিয়েছি আমি। এবার এখান থেকে শুরু করছি, এই প্যারা থেকে, লাস্ট প্যারা। এই যে অনেকক্ষণ পরে মা বলেন, এবার এই লাস্ট প্যারাটা বলছি। তপনের দুঃখ পাওয়ার অবশ্যই এখানে শেষ নয়। গল্পটি পড়তে গিয়ে সে দেখে কারেকশানের নামে তার লেখক মেশো গল্পটি আগাগোড়ায় পাল্টে ফেলেছেন। ঠিক আছে, এবার তপন যে গল্পটা পড়ছে, তপন গল্পটা পড়ে বুঝতে পারে যে এই গল্পের একটা লেখা লাইনও তার নয়, এর আগাগোড়ায় না, বরং পুরো কারেকশান করে ফেলেছে, পুরো গল্পটাই পাল্টে ফেলেছে। একটা লাইনও তার নিজের নয়, সব তার মেশোর লেখা লাইন। ঠিক আছে, তারপরে এই গল্পটার প্রতি বাক্যই তপনের কাছে ঠেকেছে নতুনের মতো। বললাম মানে প্রত্যেকটা পুরো গল্পটাই তপনের নতুন মনে হচ্ছে, প্রত্যেকটা লাইন। সে কিছুটাই গোটা গল্পটার সঙ্গে নিজেকে লেখক হিসাবে মেলাতে পারে না। গভীর দুঃখ ও হতাশায় তপন সংকল্প করে এরপর যদি কখনো পত্রিকা লেখা ছাপতে দিতে হয় তাহলে সে নিজে গিয়ে সেটা দেবে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন কিন্তু ফলো করবে আমি যেগুলো বলছি। যে তপন একটা গল্প লিখলো, সেই গল্পটা দেখছে যে পুরোটা কারেকশন করে দিয়েছে তার নতুন মেসোমশাই, এবং সে দেখে একটা লাইনও তার নিজের নয়, সে খুব কষ্ট পেয়েছে, গভীরভাবে দুঃখ পেয়েছে, এবং নিজে একটা প্রতিজ্ঞা নিয়েছে যদি সত্যিই সে কোনো গল্প লেখে দরকার হয় সে নিজে গিয়ে সেই গল্পটা ছাপাতে দেবে, অন্যের প্রতি আর দায়বদ্ধতা তার থাকবে না। ঠিক আছে, অন্যের আশায় সে করবে না, এটা তপন গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল। এবার কখনো সে অন্যের কৃতিত্বের ভাগিদার হবে না, এটাও সে প্রতিজ্ঞা করেছে। আর এভাবেই সাহিত্যিক বা লেখক এবং সাহিত্য সৃষ্টি সম্পর্কে তপনের যে জ্ঞানচক্ষু ছিল সেই জ্ঞানচক্ষু খুলে যায়। ঠিক আছে, তাহলে এই যে এই গল্পটা আমি পুরো শেষ করে দিলাম, একদম পুরো লাস্ট পর্যন্ত, এই যে লাস্ট পর্যন্ত পুরো বলে দিলাম। খুব সুন্দর গল্প, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে যে এইগুলো সমস্ত কিছু এক্সপ্লেন করে পরে দিয়েছি। এখান থেকে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি, যে লাইনগুলো, সেই সমস্ত লাইন থেকে শর্ট প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা কিন্তু অবশ্যই পড়বা। ঠিক আছে, তাহলে টাটা। আমি এই গল্পটা আশা করি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি, তোমরা ভালো করে এই গল্পটা পড়বা, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ওয়ান শট এই বারাই ব্রাদার্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনকে প্রেস করে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই।